জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন। রাজনৈতিক ঐকমত্যে গুরুত্ব আরোপ। দুর্নীতি ও অর্থ পাচারের হাতিয়ার ছিল কুইক রেন্টাল, হাইকোর্টের রায় গণমানুষের প্রত্যাশা পূরণ, বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। দুর্নীতির আখড়া ঢাকা উত্তর সিটি, শুধু মশক নিধনের ওষুধ ক্রয়ে 5.5 কোটি টাকা জালিয়াতি, পাতানো টেন্ডারে সরবরাহকারী নিয়োগ। কুষ্টিয়া জেলা পরিষদে এক অর্থ বছরেই 5 শতাধিক গায়েবী প্রকল্প, শত শত কোটি টাকা সদরুদ্দিনের পকেটে, বিচার দাবি ক্ষুব্ধ এলাকাবাসীর। নারীদের হিজাব পরাতে অভিনব পরিকল্পনা ইরানের, মানসিক সমস্যা আখ্যা দিয়ে ক্লিনিকে পাঠানোর সিদ্ধান্ত, মানবাধিকার সংস্থার ক্ষোভ। এবং বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের কাছে আর্জেন্টিনার হার, ভেনেজুয়েলার সাথে ব্রাজিলের ড্র, ভিনিসিউসের পেনাল্টি মিস। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। সংস্কারে গেল 3 মাসে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশের ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে দেশের জনগণের সব চাহিদা বাস্তবায়ন খুব সহজ নয় বলে উল্লেখ করেছে ব্রাসেলস ভিত্তিক সংস্থা আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ আইসিজি। প্রতিবেদনে বলা হয়, সংস্কার কর্মসূচির দিকে নজর দিতে চাইলে ডক্টর ইউনূসকে রাজনৈতিক ঐকমত্য বজায় রাখতে হবে। জনসমর্থন ধরে রাখতে না পারলে অন্তর্বর্তী সরকারের কাছে হয়তো দ্রুত নির্বাচন দেওয়ার দাবি উঠতে পারে। যদিও হাসিনা সরকারের উপর জনগণের অসন্তুষ্টির কারণে অন্তর্বর্তীকালীন সরকারের উপর জনগণের সমর্থন রয়েছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। কুইক রেন্টালকে দায়মুক্ত করে দেশের বিদ্যুৎ খাতের উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ও পাচারের সুযোগ তৈরি করা হয়েছে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। জানিয়ে প্রশ্ন তোলা বা বিচার চাওয়ার অধিকারও হরণ করা হয়েছিল। উচ্চ আদালত দায়মুক্তিকে অবৈধ উল্লেখ করায় জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বলেও জানিয়েছেন তারা। এম এ আজিমের রিপোর্ট। কুইক রেন্টাল চুক্তি নিয়ে কোনো প্রশ্ন না তোলার বিষয়টি অবৈধ ছিল বলে বৃহস্পতিবার ঘোষণা দেয় উচ্চ আদালত, যা দেশের মানুষের প্রত্যাশা পূরণ করেছে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। দেশের সর্বোচ্চ আদালত সেটা বাতিল করেছে, এটা ছিল জাতীয় প্রত্যাশা। জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম বলেন, বছরের পর বছর ধরে এর মধ্য দিয়ে প্রতিযোগিতাহীন বিনিয়োগের সুযোগ তৈরি করে ইচ্ছেমতো মুনাফা লাভের ব্যবস্থা করা হয়েছে। এতে দেশের অর্থ অবৈধ পথে লুটপাট ও পাচারের সুযোগ পেয়েছে একটি মহল। অত্যাধিক ব্যয় বৃদ্ধি করে, অর্থাৎ লুণ্ঠনমূলক ব্যয় বৃদ্ধি দ্বারা লুণ্ঠনমূলক মুনাফা লাভ করার সুযোগ পেয়েছে বিনিয়োগকারী। ঠিক সেই রকম মুনাফা 15 বছর ধরে করেছে বিনিয়োগকারীরা, এবং প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা এই খাত উন্নয়নে বিনিয়োগকারীরা বিদেশে পাচারও করেছে। এই সবগুলো করার উদ্দেশ্যেই এই আইনের আশ্রয় নেওয়া হয়েছে। ফার্নেস অয়েল ভিত্তিক 41টি বিদ্যুৎ কেন্দ্র 10% কম বিদ্যুৎ উৎপাদন করেছে এতদিন। এতে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা থাকলেও উল্টো তাদের দেয়া হতো 20,000 কোটি টাকারও বেশি ক্যাপাসিটি পেমেন্ট, যা নিয়ে প্রশ্ন তোলারও সুযোগ ছিল না এতদিন। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 10%-এর কম হলে তাদের পেনাল্টি দেওয়ার কথা। তারা এই ক্লজ অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করছে না, তারা বকেয়া বিল পাচ্ছে না সেই অজুহাত দেখে, অথচ তারা ক্যাপাসিটি পেমেন্ট নিয়ে যাচ্ছে উত্তর। এই যে অন্যায়, এবং তাতে করে যদি এখন সরকার এই লাইসেন্স বাতিল করে, সরকার তাদের পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট বাতিল করে, তাহলে সেখান থেকে 20,000 কোটি টাকা সাশ্রয় হয়। সেই 20,000 কোটি টাকা দিয়ে যদি কয়লা খাতে বিনিয়োগ করে, কয়লা ক্রয়ে, তাহলে আজকের বিদ্যুৎ সংকট থাকে না। হাইকোর্টের ঘোষণায় এখন লুণ্ঠনের বিচার চাওয়ার সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে শামসুল আলম জানান, এ নিয়ে নতুন সংকট হলে মোকাবিলা করার দায়িত্ব সরকারের। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। স্বৈরাচারী সরকারের আমলে দুর্নীতি আর অনিয়মের ভান্ডার হয়ে দাঁড়িয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য মশক নিধনের লার্ভিসাইড কেনাও করেছে কোটি কোটি টাকার দুর্নীতি। 3,000 কেজি নোভালুরন লার্ভিসাইড কিনেছে বাজার মূল্য থেকে প্রায় 5.5 কোটি টাকা বেশি দাম দিয়ে। আর সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যাদেশ পাওয়ার আগ পর্যন্ত ছিল না
আমদানিকারক লাইসেন্স। তবে সিটি কর্পোরেশন অনিয়মের কথা অস্বীকার করে উল্টো অনিয়মে অভিযুক্ত কর্মকর্তাদের পাঠাচ্ছেন বিদেশ ভ্রমণে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। গেল বছর ডেঙ্গুতে আক্রান্ত আর মৃতের সংখ্যা অনেক বেশি ছিল ঢাকার 2 সিটিতেই। এর মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে উত্তর সিটির সাবেক মেয়র আতিকের দৌড়ঝাঁপ ছিল চোখে পড়ার মতো। তবে এসবই ছিল লোক দেখানো, যার আড়ালে হয়েছে কোটি কোটি টাকার দুর্নীতি। দেশ টিভির হাতে এসেছে এমনই এক নথি। মশক নিধনের জন্য বাজার মূল্যের থেকে প্রায় 5.5 কোটি টাকা বেশি দাম দিয়ে কেনা হয়েছিল লার্ভিসাইড নোভালোরন। নথি খতিয়ে দেখা যায় গেল অর্থ বছরে 3000 কেজি লার্ভিসাইড সংগ্রহ করা হয়, যার মূল্য দেখানো হয়েছে 6.5 কোটি টাকা, অথচ এর আনুমানিক বাজার মূল্য 64 লাখ টাকা। সরবরাহকারী প্রতিষ্ঠান সিটি কর্পোরেশনের কাছে প্রতি কেজির মূল্য দেখিয়েছে 21,000 টাকার বেশি। তবে ডিএনসিসি আরোপিত 7% ভ্যাট ও 10% মার্কআপ মূল্যের সাথে বাজার মূল্য যোগ দিলে প্রতি কেজির দাম দাঁড়ায় 2114 টাকা। অনিয়ম শুধু দামেই সীমাবদ্ধ নয়, নিয়ম না মেনে কার্যাদেশও দেওয়া হয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠান জেনেটিকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে। অভিযোগ আছে জেনেটিকার দর বেশি থাকা সত্ত্বেও কোমল শর্ত দেওয়া হয়েছিল জেনেটিকাকে কাজ পাওয়ার জন্য। এমনকি দরপত্র আহ্বানের সময় জেনেটিকার কোনো লাইসেন্সও ছিল না। এসব অনিয়ম আর দুর্নীতির কারসাজির সাথে যুক্ত ছিলেন তৎকালীন চিফ ভান্ডার ও ক্রয় কর্মকর্তা রামেন্দ্রনাথ, যিনি সরকার পতনের পরে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি হন। অভিযোগ আছে এই অনিয়ম ও দুর্নীতির আরেক সহযোগী সহকারী ভান্ডার ও ক্রয় কর্মকর্তা রাহাত আল ফয়সাল। এসব অভিযোগের বিষয়ে তাদের দুজনের কাছে মুঠোফোনে জানতে চাইলে রামেন্দ্রনাথকে পাওয়া যায়নি, আর রাহাত খান ফয়সাল অভিযোগ অস্বীকার করে অনলাইনের দোহাই দেন। ওপেন ছিল সবার জন্য, হ্যাঁ, তো যেটা ওপেন ছিল, তো যে লোয়েস্ট সেটা পেয়েছে। লাইসেন্স যখন ছিল তখনই হয়তো তখনই সে সাপ্লাই করছে, হ্যাঁ, লাইসেন্স যখন ছিল তখন। এ বিষয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী প্রকৌশলীও অনিয়মের বিষয়টি অস্বীকার করেন। অ্যাজ পার দ্য রেট যেটা ডিটারমাইন হয়েছে, সেই রেটের বেসিসেই কিন্তু ইজিপিতে টেন্ডার করেছি। সেখানে ইজিপির যে আপনার যে এভালুয়েশন ক্রাইটেরিয়া, সেটাকে ফলো করেই যিনি কম্পিটেন্ট, যিনি কম্পিটেন্ট তাকেই কিন্তু কাজ দেওয়া হয়েছে। আর টিআইবির নির্বাহী পরিচালক বলেন, জবাবদিহিতার অভাবে সব প্রতিষ্ঠান দুর্নীতিতে ছেয়ে গেছে। সম্ভব হয়েছে এই জন্য যে এটার কোনো প্রতিকার হয় না। অভিযোগ উত্থাপিত হলে বড়জোর যেটা হয়, সাময়িক বরখাস্ত বা বদলি বা পদোন্নতি স্থগিত করা, এই ধরনের কিছু হয়, অথবা বাধ্যতামূলক প্রেষণে প্রেরণ করা। এর বাইরে কোনো প্রতিকার হয়েছে, দৃষ্টান্তমূলক জবাবদিহিতা নিশ্চিত হয়েছে, এরকম দৃষ্টান্ত বিরল। এত অভিযোগের পরও সহকারী ভান্ডার ও ক্রয় কর্মকর্তা রাহাত আল ফয়সালকে যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণে পাঠাচ্ছে ডিএনসিসি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। অধিকাংশ প্রকল্পেরই নেই কোনো অস্তিত্ব, আর যেগুলোর অস্তিত্ব রয়েছে সেগুলোও পায়নি বরাদ্দ, শুধু ব্যয় হয়েছে কাগজে কলমে। কুষ্টিয়া জেলা পরিষদের 2023-24 অর্থ বছরে 503টি প্রকল্পে এমন অনিয়মের প্রমাণ মিলেছে দেশ টিভির অনুসন্ধানে। এমনই ভুয়া প্রকল্প দেখিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা, যার মূল হোতা সদ্য বাতিল হওয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের অনুসন্ধানী প্রতিবেদন। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা এলাকার প্রত্যাশা ক্লাব ও পাঠাগার 2005 সালের দিকে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটির কার্যক্রম। তবুও 2023-24 অর্থ বছরে এই প্রতিষ্ঠানটির উন্নয়ন বাবদ 1,50,000 টাকা বরাদ্দ দেয় কুষ্টিয়া জেলা পরিষদ। এভাবেই 2023-24 অর্থ বছরে একই এলাকার সাথী সংঘ পাঠাগার নামক আরেকটি প্রতিষ্ঠানকে 1 লক্ষ টাকা বরাদ্দ দেয় কুষ্টিয়া জেলা পরিষদ, যদিও এই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্বই মেলেনি সরজমিনে। 2023-24 অর্থ বছরে এডিপি ও রাজস্ব তহবিলের আওতায় 10 কোটি টাকা বরাদ্দে 503টি প্রকল্প হাতে নেয় কুষ্টিয়া জেলা পরিষদ, যার অধিকাংশ প্রকল্পেরই নেই অস্তিত্ব। আর যেগুলোর অস্তিত্ব রয়েছে সেগুলোও পায়নি বরাদ্দ, শুধু ব্যয় হয়েছে কাগজে কলমে, যার প্রমাণও মিলেছে দেশ টিভির অনুসন্ধানে। এখানে একটা মৃত্যুদেহ পাওয়ার পরতে আজ 20 বছর ধরে ধাজের এখানে বন্ধ। এই বন্ধ হওয়ার পরতে কিছু ক্লাবের ছেলে ফেলে বসতো, এখন আদেই তালা মারা। এই চাঁদপুরে শেখ কামাল নামে কোনো যুব সংঘ নাই। শেখ কামাল নাম ব্যবহার করে এই ক্লাবটা অনুদান অনেক লোক তুলে নিচ্ছে। ঠিক এটা করলে ভুয়া।
শুধু এক অর্থ বছরেই ভুয়া প্রকল্প দেখিয়ে আত্মসাৎ করা হয়েছে জেলা পরিষদের 10 কোটি টাকা, যার মূল হোতা সদ্য বাতিল হওয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান। জানিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা, চাই তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা। বিভিন্ন জায়গায় দেশের আনাচে কানাচে বিভিন্ন পর্যায়ে সংগঠনগুলো গড়ে উঠছে, যারা এই দুর্নীতির সাথে জড়িত তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হওয়া উচিত। তবে এ বিষয়ে বর্তমানে জেলা পরিষদের দায়িত্বে থাকা জেলা প্রশাসক বলছেন, প্রকল্পগুলো যাচাই বাছাইয়ের কাজ শুরু করেছেন তারা। অনিয়ম পেলে নেবেন জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা। জেলা পরিষদ থেকে যে প্রকল্পগুলি গত অর্থ বছরে নেওয়া হয়েছিল সেগুলি যাচাই বাছাইয়ের কাজ খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যাচাই বাছাই করা হচ্ছে। তো এখানে যদি দেখি যে আমাদের কোনো ফেক কোনো প্রকল্প আছে অথবা এমন কোনো প্রকল্প নেওয়া হয়েছে যেটি আমাদের সমাজে কোনো কাজে আসবে না, সেই সমস্ত প্রকল্প আমরা বাদ দিব। শুধু আশ্বাস নয়, প্রকল্পের নামে জেলা পরিষদের কোটি কোটি টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। আধিপত্য বিস্তার নিয়ে চাঁপাইনবাবগঞ্জে গ্রুপে সংঘর্ষ এখন নিয়মিত ঘটনা। গত এক মাসে ককটেল হামলা, লুটপাট ও ভাঙচুরের অসংখ্য ঘটনা ঘটেছে। এতে চরম নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। অনেকে বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন অন্যত্র। তাদের দাবি, হামলাকারীরা দলবদ্ধ হয়ে টার্গেট করে লুটপাট চালাচ্ছে। এদিকে বিশৃঙ্খলা সত্ত্বেও তার নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়েনি। পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে সহকর্মী তারেক রহমানের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়ন। এখানে হরহামেশাই ককটেল হামলার ঘটনা ঘটে। বিরোধের জের কিংবা প্রতিপক্ষ দমনে ককটেল অন্যতম হাতিয়ার। 5 আগস্ট পট পরিবর্তনের পর থেকে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। মাসখানেক আগে থেকে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ চলছে। লুটপাট চালানো হয়েছে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানেও। এক পক্ষের নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলম আলী, আর অন্য পক্ষের নেতৃত্বে রয়েছে ইউনিয়ন যুবদলের সদস্য মোহাম্মদ ফারুক। পুলিশ ও স্থানীয়রা বলছেন, শুরুতে এটি এলাকার আধিপত্যের দ্বন্দ্ব থাকলেও পরে রাজনৈতিক ইন্ধন পায় দুই গ্রুপই। রাজনৈতিক প্রশ্রয়ে এ দ্বন্দ্ব নেয় ভয়াবহ রূপ। শুধু এ ঘটনাই নয়, ছোট বড় দ্বন্দ্ব থেকে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটছে প্রতিনিয়তই। পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে আরও বেপরোয়া হয়ে উঠছে সন্ত্রাসীরা। খুব নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের বাসা বাড়িতে তারা হামলা চালিয়েছে, ককটেল বিস্ফোরণ করেছে, বম মারা সব দরজা মরজা ছুটাইছে অল্প অল্প। আর এটা তো পুরাই লুটপাট করে চলে গেছে সব। আমার শ্বশুর একজন বীর মুক্তিযোদ্ধা, তারপরও ওনার বাড়িতে হামলা চালিয়েছে। হামলার শঙ্কায় দিন পার করছেন সুন্দরপুরের সাধারণ মানুষ। একটা ছাদের পাশের দিকে মেরেছে, ওইটা ফুটেছে, যেটা ছাদের উপরে ওইটা ফুটে লিখে এটা ছাদের উপর ছিল। আমাদেরকে যে কোনো সময় হুমকি ধামকি দেয়। দেখা গেল যে আমাদের বাড়ি এসে অনেক সময় রাতের অন্ধকারে বোমাবাজি করে। বাড়িতে ভাঙ্গা চুড়িয়া সব দরজা কপাট পিটে পাইটে ঢুকে যাচ্ছিল। সবারই আপনার ব্যাগ আছে, বমের ব্যাগ। আমরা নিরাপত্তা চাই। পুলিশ বলছে, হামলার ঘটনায় থানায় 2টি মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তাহীনতা ভোগার কোনো কারণ নাই, কারণ আমার মনে হয় না আমরা পুলিশ মহোদয়ের নির্দেশনা সেখানে পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং সেখানে মোবাইল টিম সার্বক্ষণিক কাজ করছে। অশান্ত সুন্দরপুরে দ্রুতই শান্তি ফেরাতে প্রশাসন উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে হাকালুকি হাওরের দর্শনা নদী ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক পরিবেশ ও বনমন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার করে মৎস্যজীবী সমবায় সমিতিকে 3 বছরের জন্য ইজারা দিয়েছেন তিনি। ইজারা দ্বারা বাঁধ দিয়ে নদীকে খালে পরিণত করায় বোরো চাষ নিয়ে বিপাকে চাষিরা। সহকর্মী সালে এলাহি কুঠি পাঠানোর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ ইউনিয়ন হাকালুকি হাওরে বহমান দর্শনা নদী ভূমি শ্রেণীর অন্তর্ভুক্ত। গেল বছর 1,28,00,000 টাকা ব্যয়ে 8 কিলোমিটার খনন করা হয়, শুধু বোরো চাষের কথা মাথায় রেখে।
দর্শনা নদীতে 2টি স্লুইস গেট ও কৃষক সমবায় সমিতির অফিস ঘর নির্মাণ সহ প্রায় 5 কোটি টাকার প্রকল্প চলমান। যদিও জাতীয় নদী রক্ষা কমিশনের আবেদনের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালতের দেয়া আদেশ অনুযায়ী প্রবাহমান কোনো নদী ইজারার বিধান নেই। সাবেক পরিবেশ ও বনমন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিনের যোগসাজশে দর্শনা নদীর প্রায় 1 একর ভূমি বদ্ধ জলমহাল দেখিয়ে 2022 সালে 3 বছরের জন্য ইজারা দেয় জেলা প্রশাসন। ইজারাদাররা মাছ ধরার জন্য নদীর পানি প্রবাহ আটকে সেচ দিয়ে শুকিয়ে ফেলে। এতে পানি না পাওয়ায় বোরো চাষ করতে পারছেন না চাষিরা। প্রতিবাদ করায় জেলও খাটতে হয়েছে অনেককে। যে সময় প্রাণীর প্রয়োজন এই সময় এই লিজ যে আনছে সেইটা পানি শীষ দিয়া মাছ ধরিয়া লিয়া যায় কি তখন পানি পাওয়া যায় না। আমরা পানি কাঞ্জি পাই না, আমরা বড় হাত করতাম পারি না, বুঝছেন স্যার। যে আমরা চাই যে লিজটা বন্ধই তো আমরা পানি জেলা পাই। একটা প্রতিবাদ করতে আমরা জেল খাটিছি। আমরা এখন 2জন মানুষ না 7-8 জন মানুষে আমার চাচা সইতে লাগাই, আমার ভাই সইতে লাগাইয়া আমরা জেল খাটিছি। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অতিরিক্ত জেলা প্রশাসক। তবে ফোনে জানান নথিপত্রে দর্শনা নদী বদ্ধ জলমহাল হিসেবেই দেখানো আছে। অঞ্চলটি বোরো আবাদের জন্য পরিচিত হলেও দর্শনা নদী ইজারার পর কমেছে উৎপাদন। এমন পরিস্থিতিতে ইজারা বাতিলের দাবি জানিয়েছেন কৃষিজীবী সহ স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সুন্দরবনের দুবলার চরের ঐতিহ্যবাহী 3 দিনব্যাপী রাস উৎসবের আজ দ্বিতীয় দিন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এস সোহান। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলাচলের আলোর কোলে বৃহস্পতিবার থেকে ঐতিহ্যবাহী রাসমেলা শুরু হয়েছে। এখানে এবারের রাসমেলায় 10 সহস্রাধিক দর্শনার্থী এবং পুণ্যার্থী ইতিমধ্যে এসেছে। আজকে মূলত রাসমেলার দ্বিতীয় দিন। এখানে আজকে সন্ধ্যায় পূজা অর্চনা হবে এখানে যে মন্দির রয়েছে সেই মন্দিরে, এবং মন্দিরের যত সনাতন ধর্মীয় আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা কিন্তু পুণ্যার্থীরা শেষ করবেন, এবং শনিবার সকালে একদম ভোরে কিন্তু পুণ্য স্নানের মাধ্যমে এই যে 3 দিন ব্যাপী রাস উৎসব, এই উৎসব শেষ হবে। এবং এই যে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, এই সুন্দরবনের রাস উৎসব ঘিরে বেশ কিছু অপতৎপরতা এবং অপরাধ কার্যক্রম ঘটে থাকে বিভিন্ন সময় আমরা দেখেছি, এবং সেই কার্যক্রম যাতে ঘটতে না পারে এ কারণে বন বিভাগ, কোস্টগার্ড, নৌ পুলিশ, পুলিশ এবং র্যাব সদস্যরা কিন্তু খুবই সতর্ক অবস্থায় রয়েছেন, এবং সুন্দরবনে যাতে হরিণ শিকার সহ কোনো প্রকার বনজ সম্পদ বিনা অনুমতিতে আহরণ না করতে পারে সেই বিষয়টি নিয়েও খুবই সতর্ক অবস্থায় আছে, এবং টহল জোরদার করা হয়েছে। আমার সাথে কোস্টগার্ড পশ্চিম জোনের একজন কর্মকর্তা রয়েছেন, তার সাথে আমরা কাছে জানবো যে কি ধরনের ব্যবস্থা নিয়েছেন তারা। এই উৎসব উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ড বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এর মধ্যে থেকে রয়েছে বিভিন্ন চেক পোস্টে আমরা বিভিন্ন লোকজন যারা দর্শনার্থী এবং তীর্থযাত্রী আসছেন তাদের ন্যাশনাল আইডি কার্ড চেক করে তাদেরকে তাদের পরিচয়টা যাচাই করছি, এবং পরিচয় যাচাই করে তাদেরকে ভিতরে আসতে দিচ্ছি। এছাড়াও তারা যাতে কোনো দুষ্কৃতিকারী এসে যাতে বিভিন্ন বনজ সম্পদ এবং বন্য প্রাণী তারা শিকার না করতে পারে সেই ক্ষেত্রে আমরা কঠোর অবস্থানে রয়েছি। কোস্টগার্ডের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়টি আমরা শুনছিলাম। এখানে যদি আসতে হয় সেক্ষেত্রে যারা রাস উৎসব কমিটির যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে নির্দিষ্ট জলযানে কিন্তু এখানে আসতে হয়, এবং আসার জন্য বন বিভাগ থেকে অনুমতি সাপেক্ষে এবং নির্দিষ্ট ফি দিয়ে এখানে পুণ্যার্থীরা এসে থাকেন। সুন্দরবনের দুবলাচর থেকে এই ছিল আমার কাছে রাস উৎসবের সর্বশেষ খবর। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের রাউজানে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত 7 জন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় একদল মুখোশধারী ব্যক্তি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়েজ আহমেদের ছেলে কামাল উদ্দিনকে আক্রমণ করে। এতে সংঘর্ষের সূত্রপাত ঘটে এবং উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মুন্সিগঞ্জের হিমাগারে পর্যাপ্ত আলু থাকলেও দাম চড়া। পাইকারি বিক্রি হচ্ছে 58 টাকায়, যা খুচরা বাজারে ভোক্তাদের কিনতে হচ্ছে 70 থেকে 75 টাকায়। দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্ব গতিতে চরম বিপাকে ক্রেতারা। দাম নিয়ন্ত্রণে জেলার সর্বোচ্চ প্রশাসনের হস্তক্ষেপের বিকল্প দেখছেন না ভোক্তারা। সহকর্মী সুমিত সরকার সুমনের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। অস্থির দেশের আলুর বাজার। এবার মৌসুমের শুরু থেকে নিয়ন্ত্রণের বাইরে আলুর বাজার। গেল বছরের তুলনায় আলু কেজিতে 30 টাকা বেশি বেড়ে 70 টাকায় কিনতে হচ্ছে ভোক্তাদের। আলু তো মনে করেন এই বিছুনা খাওয়ার আলুটা বর্তমানে বিছুন আলুর মধ্যে অনেক যাইবগা, বিছুনের শর্ট আছে, এই কারণে মনে করেন আলুর দাম বাড়তি। হিমলে আলু নাই, যে আলু আছে আলু মোটামুটি আর বেশি দিন যাইব না, আর নতুন আলু এখন নামে নাই, সেই জন্য আলু দাম বেশি। দামে ওই যে গৃহস্থের মাল কিছু ক্ষতিপূরণ পচ্ছা মচ্ছা এলে আমদানিটা কম, এই জন্য আর কি একটু বাড়ছে আর কি বাজারটা। আলু এটা লিমিটে আসলে সবার জন্য এটা এরকম কি ভালো হয়। হ্যাঁ, যেরকম ৫-৫০ টাকা 50 টাকা এর মধ্যে থাকলে বেশি ভালো হয়। 70 টাকা হইলে 1 কেজি আলু কিনবো, আরো কিছু কিনলে তো আর 8 টাকা পয়সা থাকে না। পাইকারদের দাবি, গেল সপ্তাহে হিমাগার থেকে 60 টাকা দরে আলু বিক্রি হলেও চলতি সপ্তাহে 2 থেকে 3 টাকা কমেছে। এখন বিক্রি হইতেছে মনে করেন এখানে কোলেস্ট্রল 57 টাকা কেজি, 57 56.5। আর কম যদি ইন্ডিয়ান আলুটা সার্সে যদি আসে তখন আর কি কমার সম্ভাবনা আছে। 55 বিক্রি করে 57, 60। আলু তো নতুন আলু আসবে আরো 60 থেকে 65 দিন পর। এই 60 থেকে 65 দিন পর্যন্ত সামান্য আর কিছু বাড়বে, সেটা এখন বর্তমানে 55-56 টাকা কেজি, হয়তো এটা 60 টাকাও যাইতে পারে। তবে আলুর রেকর্ড দামের জন্য প্রাকৃতিক দুর্যোগের অজুহাত দিয়েছেন এ কর্মকর্তা। এই ঘূর্ণিঝড় মিগজুমের কারণে আপনার আলু 2 বার রোপণ করতে হয়েছে। এজন্য দেখা যায় যে কৃষকদের উৎপাদন খরচটা অন্যান্য সময়ের চেয়ে এইবার একটু বেশি। কৃষি বিভাগের তথ্য মতে মুন্সিগঞ্জে গেল মৌসুমে 10 লাখ মেট্রিক টনের বেশি আলু উৎপাদন হয়েছিল। জেলার 54 হিমাগারে এখনো মজুদ আছে 1,51,000 মেট্রিক টন। এর মধ্যে 71,000 মেট্রিক টন খাবার আলু রয়েছে। মুন্সিগঞ্জে বর্তমানে যে খাবার আলুর মজুদ বিগত বছরে এই সময়ে খাবারের মজুদের সাথে প্রায় এক। সেক্ষেত্রে আমাদের মনে হয় না আমাদের এখানে আলুর কোনো ঘাটতি আছে। আলু আমাদের বাজারে উঠে যায়, তাহলে আমরা আশা করছি যে আলুর দামটা সহনীয় পর্যায়ে আসবে। নতুন আলু এলেই দাম কমতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।